দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমাদের দোয়া রইল তোমরা অবশ্যই ভালো থাকবে, করোনার নিয়ম মেনে চলবে, আশা করি তোমরা ভালোই থাকবে। তো সেকেন্ড ইয়ারের প্রথম ক্লাসে আজকে তোমাদের আমি স্বাগতম জানাচ্ছি। আমি মনোতোষ সরকার, তোমরা আমাকে চেনো, আমার মোবাইল নাম্বারও দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে ফোনে কথা বলতে পারো। আর এটা হলো লেকচার নাম্বার 1। আজকে আমি পড়াচ্ছি প্রথম বর্ষের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। আজকে মূলত মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে কথা বলবো, রাসায়নিক বন্ধন নিয়ে পরে কথা বলবো। তো এখন আমাদের জানা দরকার মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম কি। তো সেটার একটা সংজ্ঞা আছে। সংজ্ঞাটা হলো মৌলসমূহের যে সকল ধর্ম ভৌত ও রাসায়নিক, মানে ধর্মগুলো কি ভৌত বা রাসায়নিক ধর্ম, তাদের পারমাণবিক সংখ্যা পরিবর্তনের সাথে সাথে ক্রমান্বয়ে আবর্তিত বা পরিবর্তিত হয়, তাদেরকে পর্যায়বৃত্ত ধর্ম, এবং ধর্মের এই ধরনের পরিবর্তন বা আবর্তনকে পর্যায়বৃত্ততা বলে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। তোমরা লক্ষ্য করো যে পর্যায়বৃত্ত ধর্ম অনেকগুলো আছে: পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন শক্তি, ধাতব ধর্ম, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, যোজ্যতা। এখন আমরা যদি পরমাণুর আকার নিয়ে কথা বলি, আমরা সোডিয়াম কোন পর্যায়ের মৌল? তৃতীয় পর্যায়ের মৌল। প্রথম আছে কি হাইড্রোজেন, তারপর লিথিয়াম। এই তৃতীয় পর্যায়ের মৌলগুলোর আমি লিখেছি এখানে, এবং এদের পারমাণবিক আকার মানে ওদের ব্যাসার্ধটা কীরকম সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এইখানে তোমরা লক্ষ্য করো সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ মানে কি, এই যে এইটা যদি একটা সোডিয়াম হয় আর এইটা যদি আরেকটা সোডিয়াম হয়, তারা এইভাবে আছে। এইটা হলো একটা সোডিয়ামের নিউক্লিয়াস আর একটা সোডিয়াম নিউক্লিয়াস। এই যে দূরত্বটা, এটাকে বলা হয় ব্যাস। এর যে অর্ধেক, এটাকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। এই পারমাণবিক ব্যাসার্ধ দিয়েই কোনো একটা মৌল আকারে বড় না ছোট এটা বোঝা যায়। তাহলে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কত? 186 পিএম। পিএম মানে কি, তোমরা এখানে দেখো ছোট্ট করে লিখে দিচ্ছি, পিকোমিটার। কি লিখেছি? পিকোমিটার। আর একটা মজার খবর, 1 পিএম সমান সমান 10⁻⁻12 মিটার। তার মানে এটা অনেক ছোট। 1 পিএম সমান সমান কি? 10⁻⁻12 মিটার। আর 1 পিএম সমান হলো আবার 10⁻²² অ্যাংস্ট্রং, -2 অ্যাংস্ট্রং ইউনিট। তো এখন পারমাণবিক ব্যাসার্ধ নিশ্চয়ই বুঝতে পারছো যে পাশাপাশি যখন অ্যাডজাস্ট অবস্থায় থাকে দুইটা ধাতুর মৌলর পরমাণু, তারা একটার সাথে একটা লেগে থাকার সময় দুইটা পরমাণুর নিউক্লিয়াসের মাঝখানে যে দূরত্ব, এই মানে এই যে এইটুক দূরত্ব, এই পুরোটাকে বলা হয় ব্যাস। আর এটার অর্ধেককে বলা হয় কি? ব্যাসার্ধ। আসলে ব্যাসার্ধ অনেক রকম হয়, এটাকে বলা হয় ধাতব ব্যাসার্ধ, আর এইটা হলো সমযোজী ব্যাসার্ধ। একটা মৌল আরেকটা মৌলের ভিতরে কিছুটা ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে দেখো যে এই যে দূরত্বটা হয়েছে, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত। তো এই মাঝখানে যে দূরত্বটা, এটাকে বলা হয় ব্যাস, আর এর যে অর্ধেক এটাকে বলা হয় ব্যাসার্ধ। এটা কিসের বেলায় প্রযোজ্য? সমযোজী যৌগের ক্ষেত্রে। তারপরে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ আছে, আয়নিক ব্যাসার্ধ আছে, এত কিছু এখন আমরা আলোচনা করব না। তাহলে তুমি লক্ষ্য করো যে এই তৃতীয় পর্যায়ে বা যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হচ্ছে না বড় হচ্ছে? 186, 160, 143, 117, 110, 104, 99। তার মানে এদিক থেকে এদিকে কি হচ্ছে? আকারটা ছোট হচ্ছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে পরমাণুর আকার বাম থেকে ডানে গেলে কোনো পর্যায়ের ক্ষেত্রে কেন ছোট হয়? খুব ভালো খবর, তোমরা জানো পরমাণুর কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে। আর বাইরে শক্তি স্তরে কি থাকে? ইলেকট্রন থাকে। তাহলে সোডিয়ামের প্রোটন কয়টা আছে? 11টা। ইলেকট্রন কয়টা আছে? 11টা। এখন কুলম্বের নীতি অনুসারে এদের মধ্যে কি হবে? আকর্ষণ হবে। সেই আকর্ষণ বলটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এর দ্বারা প্রকাশ করা হয়। এর সমানুপাতিক কি? Q1 and Q2, অর্থাৎ এই প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যার গুণফল। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে এই তোমার আকর্ষণ বলটা
কত 121, কারণ এই যে ইলেকট্রনটা আর এই যে প্রোটনটা, এখানে আসলে ইলেকট্রন কয়টা আছে 2টা, আর এখানে 8টা আর এখানে একটা, এই হলো 11টা। তো প্রোটন 11টা আছে, এদের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের কারণে এদের আকার ছোট হয়, বা আকর্ষণ বল কম হলে তোমার বড় হয়। তো এই যে এখান থেকে এইটুকু যে দূরত্ব, এটাকেই বলা যায় পারমাণবিক ব্যাসার্ধ। এখন কথা হলো যে ইলেকট্রন আছে 11টা, সোডিয়ামে প্রোটন আছে 11টা, তাহলে এই আকর্ষণ বলটা কি 121। এখন ম্যাগনেসিয়ামের বেলায় দেখো, এই যে এখানে লেখা আছে সোডিয়ামে কয়টা ইলেকট্রন আছে 11টা, তো বাইরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে এস অরবিটালে 1টা, আর ম্যাগনেসিয়ামে কয়টা ইলেকট্রন আছে 12টা, তাহলে এটা কি হবে 3s2, তাহলে এটার তুলনায় এটা একটা ইলেকট্রন কি বাড়লো। অ্যালুমিনিয়ামে কি আছে 13টা, তা 3s2 3p1, তাহলে এদিক থেকে যাচ্ছে এইদিকে, কিন্তু বাইরের শক্তি স্তরটা কিন্তু সবারই কি 3 থাকছে, 3-র কোনো পরিবর্তন নাই। তাহলে একই শক্তি স্তরে বাম থেকে ডানের মৌলগুলো যাওয়ার ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রন সংখ্যা বাড়তেছে। সোডিয়ামে আছে বাইরের শক্তি স্তরে 1টা, ম্যাগনেসিয়ামে আছে বাইরের শক্তি স্তরে 2টা, অ্যালুমিনিয়াম আছে বাইরের শক্তি স্তরে 3টা। তাহলে প্রোটনও বাড়ছে, ইলেকট্রনও বাড়ছে, তাহলে এদের মধ্যে এক ধরনের আকর্ষণ শক্তি হয়। সেই আকর্ষণ শক্তিকে কি বলা হয়, স্থির বিদ্যুৎ আকর্ষণ শক্তি। তা আকর্ষণ শক্তি যদি বেশি হয় তাহলে কি হবে, এই শক্তি স্তরগুলো কাছে থাকবে না দূরে যাবে। আকর্ষণ বেশি যেখানে, সেখানে কি তোমার শক্তি স্তরগুলো কাছে চলে আসবে, তার মানে আকারটা ছোট হবে। তাহলে বলো তো সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে কোনটার আকার ছোট? সোডিয়ামের আকার ছোট। এই যে এখানে লেখা যায় সোডিয়াম এর অপেক্ষা ম্যাগনেসিয়ামের প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বাড়ছে। কোন জায়গায় আকর্ষণ বল বাড়ছে? ম্যাগনেসিয়ামে। এইখানে কি ইলেকট্রন আছে 11টা, প্রোটন আছে 11টা, তাহলে গুণফল কত হলো? আকর্ষণ বলে 121, আর এখানে আকর্ষণ বল কত হলো 144। তাহলে আকর্ষণ বলটা কোন জায়গায় বেশি, ম্যাগনেসিয়ামে না সোডিয়ামে? ম্যাগনেসিয়ামে। তাহলে ম্যাগনেসিয়ামের আকারটা কি হবে, ছোট হবে সোডিয়ামের তুলনায়। তাহলে সোডিয়ামের অপেক্ষা ম্যাগনেসিয়ামের প্রোটন ও ইলেকট্রন এর মধ্যে আকর্ষণ বল বাড়ছে বলে আকার কার বড়? সোডিয়ামের বড়। কার চেয়ে বড়? ম্যাগনেসিয়ামের চেয়ে বড়। এই জন্য সোডিয়ামের পারমাণবিক আকার অপেক্ষা ম্যাগনেসিয়ামের পারমাণবিক আকার কি হয়, ছোট বা কম হয়। কেন, তার উত্তর এখানে দিয়ে দিয়েছি। যেমন ধরো এই যে আমরা যদি কোনো গ্রুপে যাই, গ্রুপ মানে কি উপর থেকে নিচে যাই, লিথিয়ামের বাইরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? এসে 1টা। কত নং শক্তি স্তর? 2 নং শক্তি স্তর। এটা কয় নম্বর শক্তি স্তর? সোডিয়ামের জন্য 3 নং শক্তি স্তর। পটাশিয়ামের জন্য কত? এটা হলো 2 নং শক্তি, 1s2 2s1। সোডিয়ামের জন্য 3s1। তো পটাশিয়ামের জন্য কি হবে? হাইড্রোজেনের 1s1, লিথিয়ামের 2s1, সোডিয়ামের 3s1, পটাশিয়ামের 4s1, রুবিডিয়ামের 5s1, সিজিয়ামের 6s1, এটা কি 7s1। তাহলে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রেন্সিয়াম। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7। তাহলে ফ্রেন্সিয়ামের যে বাইরের ইলেকট্রনটা আছে কত নম্বর শক্তি স্তরে আছে? 7 নম্বরে। সিজিয়ামের কত আছে? 6 নম্বর শক্তি স্তরে। রুবিডিয়ামের আছে কয় নম্বর শক্তি স্তরে? 5 নম্বর শক্তি স্তরে। তাহলে তুমি লক্ষ্য করো এই দিক থেকে যাওয়ার ক্ষেত্রে এখানে শক্তি স্তর ছিল কি বাইরেরটা 2 নম্বর, এটা কয় নম্বর? 3 নম্বর। যেমন এটা কয় নম্বর শক্তি স্তর? 1 নম্বর। এটা কয় নম্বর? 2 নম্বর। এটা কয় নম্বর? 3 নম্বর। আরেকটা 2 থাকে 4 নম্বর, আরেকটা 2 থাকে 5 নম্বর। তার মানে কি শক্তি স্তর বাড়লে ওই মৌলটা আকার বড় হয় না ছোট হয়? বড় হয়। শক্তি স্তর বাড়লে কি হয়? পরমাণুগুলির আকারটা বড় হয়ে যায়। এই জন্যই লক্ষ্য করো, কারণ এদের মধ্যে ইলেকট্রন প্রোটনের
কি আকর্ষণ বলটা কমে যায় যদিও ইলেকট্রন সংখ্যা বাড়তেছে। কারণ কি একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তর কিছুটা হলেও দূরে অবস্থিত। এখন যদি আমরা 3 নাম্বার গ্রুপের লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ দেখি কত 152 pm পিকোমিটার, একটু ছোট হয়ে গেছে লেখাটা দেখে নিও। সোডিয়াম কত 186 পিকোমিটার, পটাশিয়াম 203 pm পিকোমিটার। তার মানে কি কোনো পর্যায়ের যেমন 3 নং পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকারগুলো কি হচ্ছে কি হয়ে যাইতেছে না, সরি এটা হলো 3 নাম্বার গ্রুপ। 3 নাম্বার গ্রুপে উপর থেকে নিচে নামতেছে। এই যে 3 নাম্বার গ্রুপে উপর থেকে নিচে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রেন্সিয়াম। তা আকার কি হচ্ছে উপর থেকে নিচে যাওয়ার সময় কি হচ্ছে আকার বাড়ছে। আবার যদি আমরা নিচ থেকে উপরে যাই তাহলে কি হবে আকারটা কমছে। এখন কোন গ্রুপে উপর থেকে নিচে মৌলগুলোর একটি করে ক্রমান্বয়ে শক্তিস্তর বাড়ছে। এই যে 2 নাম্বার শক্তিস্তর, 3 নাম্বার শক্তিস্তর, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, একটা করে শক্তিস্তর বাড়ছে। এই শক্তিস্তর বাড়ার কারণে কি হচ্ছে বলে এক্ষেত্রে উপর থেকে নিচে মৌলগুলোর আকর্ষণ ক্রমান্বয়ে কি হচ্ছে উপর থেকে আকার ক্রমান্বয়ে বাড়ছে। তার মানে কি উপর থেকে নিচে গেলে মৌলগুলোর আকারে বড় হতে থাকে আর নিচ থেকে উপরে গেলে মৌলগুলোর আকার ছোট হতে থাকে। এর কারণ কি স্থির বিদ্যুৎ আকর্ষণ শক্তি, এবং ওই যে এখানে দেওয়া আছে কুলম্বের সূত্র অনুযায়ী। এখন আমরা আমাদের পরমাণুর আকার সম্বন্ধে জানলাম। এখন পরমাণুর আকারের পরে আসতেছে আয়নীকরণ শক্তি। এটাও কিন্তু পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম কয়টি? 7টি। এর মধ্যে এখন আমি 2 নাম্বারটা আলোচনা করছি। আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি এটা সংজ্ঞা দিচ্ছি। আসলে হয়েছে কি যে এই আয়নীকরণ শক্তি নির্ণয় করতে গেলে তোমাকে এই গ্যাস যে কোনো কঠিন হোক তরল পদার্থ হোক এগুলো কি করতে হবে তোমার গ্যাসীয় অবস্থায় নিয়ে আসতে হবে। গ্যাসীয় অবস্থায় থাকলে পরমাণুগুলি কি বিচ্ছিন্ন অবস্থায় থাকে। সেই বিচ্ছিন্ন পরমাণু থেকে তুমি কি করবা একটি একটি করে সর্বমোট 1 মোল ইলেকট্রন অপসারণ করবা। এতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকেই সাধারণভাবে বলা হয় আয়নীকরণ শক্তি। বিশেষভাবে বললে বলা হবে প্রথম আয়নীকরণ শক্তি। পরবর্তীতে এই যদি ওই একক ধনাত্মক চার্জযুক্ত 1 মোল আয়ন থেকে একটি একটি করে আরও 1 মোল ইলেকট্রন অপসারণ করে নিয়ে তখন ধনাত্মক চার্জ হয়ে যায় 1 মোল, তখন যে শক্তির প্রয়োজন হয় সেটাকে বলা হয় দ্বিতীয় আয়নীকরণ শক্তি। সবসময় প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি হয়। তাহলে আমরা একটু পড়ে দেখি। গ্যাসীয় অবস্থায় মৌলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে সবচেয়ে শিথিলভাবে আবদ্ধ একটি করে ইলেকট্রন সরিয়ে একে গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, এখানে কি শক্তির প্রয়োজন হচ্ছে, তোমাকে শক্তি দিতে হচ্ছে, তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বা বিভব বলা হয়। যেহেতু তোমার শক্তি দিতে হচ্ছে এই জন্য আয়নীকরণ শক্তি সাধারণত কি হয়ে যায় ধনাত্মক হয়। এর একক কি ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম অথবা কিলো ক্যাল পার মোল, এখানে বোঝা যাচ্ছে না MOL, বা কিলো জোল পার মোল, 3টে এককই ব্যবহার করা হয়। তবে সাধারণত আমরা কিলো জোল পার মোলই বলে থাকি। এখন আমরা দেখব প্রথমেই বলছি যে মনে করো 1 মোল পরমাণু আছে। কতগুলো পরমাণু আছে 1 মোল। 1 মোল পরমাণু মানে কি 6.023 × 10⁻23T। এটা দিয়ে কি বোঝানো হয় 1 মোল পরমাণু। মনে করো যে সোডিয়ামের 1 মোল পরমাণু আছে, এইটার বাইরের শক্তি স্তর থেকে এটা হলো সোডিয়াম। এখানে একটা পরমাণু দেখাইছি। কয়টা পরমাণু দেখাইছি একটা। মনে করো এখানে কয় মোল পরমাণু আছে, এখানে সোডিয়ামের 1 মোল। তা কয় মোল 1 মোল ইলেকট্রন খুললে কয় মোল সোডিয়াম আয়ন থাকবে 1 মোল, অর্থাৎ একটা করে ইলেকট্রন খুললে তখন এটা কি প্লাস হয়ে যায়, একক ধনাত্মক চার্জ হয়। এখন এই যে 1 মোল এই ইলেকট্রন সোডিয়াম পরমাণু ছিল, এই 1 মোল সোডিয়াম পরমাণু বিচ্ছিন্ন অবস্থায় ছিল, গ্যাসীয় অবস্থায় ছিল। তাদের বাইরের শক্তি স্তর থেকে একটি একটি করে সর্বমোট কতগুলো ইলেকট্রন খুললাম বা অপসারণ করলাম, অসীম দূরত্বে নিয়ে গেলাম।
1 মোল। এতে করে যে শক্তির প্রয়োজন হলো, আমি আগেই বলছি যে আয়নীকরণ শক্তি সাধারণত কি হয়, প্লাস হয়, ধনাত্মক হয়, সবসময় ধনাত্মক হয়। এটাকে EI দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি কত, 496 কিলোজুল পার মোল। ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি কত, 738 কিলোজুল পার মোল। এখন এটা কেন, একটু আগে আমরা বলেছি এইখানে যে ইলেকট্রন প্রোটনের মধ্যে যে আকর্ষণ, এখানে আকর্ষণ বেশি, কারণ ওরা একই শক্তি স্তরে। এখানে 12টা ইলেকট্রন আছে, 12টা প্রোটন, না 11টা ইলেকট্রন আছে, 11টা প্রোটন আছে। এখানে 12টা ইলেকট্রন আছে, 12টা প্রোটন আছে। এটার তুলনায় এটার আকর্ষণ বেশি, এই জন্য এটার আকার এটার চেয়ে ছোট। যেহেতু এটার আকার ছোট, এটার বাইরের শক্তি স্তর থেকে ইলেকট্রন সরিয়ে নিতে, অপসারণ করতে শক্তি বেশি লাগবে। এই জন্যই সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি বেশি। এটা হলো 496 আর এর কত, 738। এখন আয়নীকরণ শক্তি যেসব বিষয়ের উপর নির্ভরশীল সেগুলো বলছি। পরমাণুর আকার, পরমাণুর আকার ছোট হলে আয়নীকরণ শক্তি কি হয়, বেশি হয়। পরমাণুর আকার বড় হলে আয়নীকরণ শক্তি কম হয়। নিউক্লিয়াসের আধান, যেমন লিথিয়ামে কয়টা চার্জ আছে, 1টা। বেরিলিয়ামে কয়টা আছে, 2টা। যেটার আধান বেশি সেটার তুলনায় পরেরটার কি হবে, আয়নীকরণ শক্তি বেশি হবে। পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল, যেমন ধরো এইখানে যদি আমরা বলি, এই যে নাইট্রোজেনে কয়টা ইলেকট্রন আছে, 7টা। 1s2 2s2 2px1 2p1 2pz1, এই যে 1 লেখা আছে। তাহলে p অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে, 6টি। এখন এখানে কয়টি আছে, 1টা 2টা 3টা। তাহলে 6টার অর্ধেক কত, 3। তাহলে বলো তো এই p অরবিটাল কি অর্ধপূর্ণ কিনা? অর্ধপূর্ণ যে কোনো অরবিটালে কি স্থিতিশীল। কে বলছে? হুন্ডের নীতি অনুসারে বলছে। কারণ এই ইলেকট্রনগুলোর স্পিন বা ঘূর্ণনের দিক একই থাকে। কি থাকে? এটা ডান দিকে ঘুরছে। এই অরবিটালগুলো 2px 2py 2pz এদের শক্তিগুলি সমান। এই সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোকে বলা হয় ডিজেনারেট অরবিটাল। ডিজেনারেট অরবিটালের মধ্যে ইলেকট্রনগুলো এই অবস্থায় কি একই স্পিনে আছে এবং অর্ধপূর্ণ আছে। এখানে 2টা থাকতে পারতো, আছে 1টা। এটা 2টা থাকতে পারতো, আছে 1টা। এটা 1টা আছে, সুতরাং এটা অর্ধপূর্ণ। অর্ধপূর্ণ যে কোনো অরবিটালই যথেষ্ট স্থিতিশীল। এই স্থিতিশীল হওয়ার কারণে এটার তোমার আয়নীকরণ শক্তি একটু বেশি হবে, যেটা স্থিতিশীল নয়। যেমন অক্সিজেনের কথা যদি বলি, দেখো 2px এ কয়টা ইলেকট্রন আছে, 2টা আছে। তাইলে 4টা হয়ে গেল। অর্ধপূর্ণ হইতে গেলে কটা লাগবে, 3টা। আর পূর্ণপূর্ণ হইতে গেলে আর কটা লাগবে, 2টা। তাহলে অর্ধপূর্ণ করতে গেলে এটা অর্ধপূর্ণ হতে চায়, তার মানে কি এখান থেকে একটা ইলেকট্রন চট করে খুলে ফেলবে। যেমন এই যে এইটাই। তাহলে এখানে একটা ইলেকট্রন খুলছো, কি অবস্থায় ছিল ওরা? অর্ধপূর্ণ ছিল। কি অবস্থায় ছিল? অর্ধপূর্ণ। অর্ধপূর্ণ অরবিটাল থেকে তুমি একটা ইলেকট্রন খুলে ফেলেছো, কারণ 2p যেটা ইলেকট্রন আছে 0টা। এটার জন্য শক্তি একটু বেশি লাগছে। আর অক্সিজেন কিন্তু তোমার এই অবস্থায় কি অবস্থায় ছিল? অর্ধপূর্ণের চেয়ে বেশি ছিল। কিন্তু যখন একটা ইলেকট্রন সরাই ফেলি তখন কি অর্ধপূর্ণ হয়ে যায়। আর অর্ধপূর্ণ হতে বা পূর্ণপূর্ণ হতে সব পরমাণুই চায়, এবং এই জন্য এখানে কি হচ্ছে, স্থিতিশীল হয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে এইখানে আসতে কি হবে, শক্তি কম লাগবে। তাহলে এইখানে একটা অনেক সময় প্রশ্ন আসে, নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি অক্সিজেনের প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষা বেশি। কার প্রথম আয়নীকরণ শক্তি বেশি? নাইট্রোজেনের। কার চেয়ে বেশি? অক্সিজেনের। লক্ষ্য করো, নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি কত? প্লাস 1402। অক্সিজেনের কত? 1314। এটা কিন্তু প্রথম আয়নীকরণ শক্তির কথা বলছি। এখন যদি আমরা দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলি Na+, এই যে Na+ থেকে আরও একটা ইলেকট্রন খুলে ফেলবো, তাহলে 2py এর ইলেকট্রনটা চলে যাবে। তাহলে কি হবে? যেহেতু এটা অর্ধপূর্ণ না, এখান থেকে ইলেকট্রন সরানো খুবই সহজ হবে। এই জন্য এটা আয়নীকরণ শক্তি কত? 2855। কিন্তু তুমি লক্ষ্য করো, অক্সিজেন প্লাসে কি আছে? পি অরবিটাল অর্ধপূর্ণ ছিল, সেখান থেকে একটা ইলেকট্রন খুলতে অবশ্যই শক্তি বেশি লাগবে, কারণ অর্ধপূর্ণ অরবিটাল যথেষ্ট স্থিতিশীল। তাহলে এখান থেকে এইটা থেকে যদি O2+ বানাতে চাও, আসলে অক্সিজেন কখনোই ইলেকট্রন ছাড়তে চায় না, বিপদে পড়লে ছাড়ে।
কারণ তার চেয়ে পাওয়ারফুল যদি কোনো মৌল থেকে যায় সে বলে একটা ইলেকট্রন দিয়ে দে। আসলে অক্সিজেনের চেয়ে ওই ফ্লোরিনের তড়িৎস্নাতকতা বেশি, ইলেকট্রন টানার ক্ষমতা বেশি। যখন অক্সিজেন ফ্লোরিনের সাথে কোনো যৌগ গঠন করে তখন অক্সিজেন বাধ্য হয় তাকে ইলেকট্রন ছেড়ে দিতে। তো যেহেতু স্থিতিশীল অরবিটাল থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিল এই জন্য কি শক্তি বেশি লাগলো, তাহলে এখানে 3338। তার মানে কি এই যে এই দুইটা জিনিস কি, এই দুইটা জিনিস হলো অক্সিজেন এবং নাইট্রোজেনের দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তাহলে বলো তো অক্সিজেনের দ্বিতীয় আয়নীকরণ শক্তি কত? 3388, আর এটা 2855, তাহলে এটা বেশি। তাহলে প্রশ্ন হইতে পারে যে নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি অক্সিজেনের প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষা বেশি, কিন্তু এক্ষেত্রে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বিপরীত হয়, অর্থাৎ নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের বেশি হয়। কেন? স্থিতিশীল অরবিটালের জন্য। তাহলে আয়নীকরণ শক্তি সম্বন্ধে যা বলার আমরা বলে দিছি। আসলে এই যে আমরা যখন পরমাণু আকার নিয়ে কথা বলছিলাম, বাম থেকে ডানে গেলে আকার ছোট হইতে থাকে কিছু কিছু, তবে এই এখানে দেখা যায় কি যে আয়নীকরণ শক্তির বেলায় এরকমই হয়, তবে প্রথম আয়নীকরণ দ্বিতীয় আয়নীকরণে বেশ কম আছে। আবার অর্ধপূর্ণ অরবিটালের পূর্ণ অরবিটালের ব্যাপার আছে, সেখানে গিয়ে একটু পরিবর্তন হয়। যেমন নাইট্রোজেনের চেয়ে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির চেয়ে অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল, কিন্তু কারণ কি নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের আকার ছোট, অথচ ব্যাপারটা উল্টা করতেছে। কারণ কি? ওই যে বলছি, ওই যে অর্ধপূর্ণ পূর্ণপূর্ণ অরবিটালের কথা বলছি। আর পরমাণুর আকারও ব্যাপার, কিন্তু আকার এখানে কাজ করতে পারেনি ওইভাবে। কারণ কি নাইট্রোজেনের পি অরবিটাল অর্ধপূর্ণ। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যার কথা বলছি, যে কারো যদি শেষের প্রধান কোয়ান্টাম সংখ্যা 4 থাকে, কারো যদি প্রধান বাইরের শক্তি স্তরের কোয়ান্টাম সংখ্যার পরিমাণ থাকে 3, তাহলে 4 মানে বড়, তার মানে আকারটা বড়, সেই ক্ষেত্রে আয়নীকরণ শক্তি কম হবে। আচ্ছাদন প্রভাব, এটা একটা ব্যাপার আছে, এখানে বলে দিতে পারি। এখানে কয়টা শক্তি স্তর আছে? 1টা 2টা 3টা। এইটা কিন্তু এটাকে আচ্ছাদন করে ঢেকে রাখছি। এই ইলেকট্রনগুলোকে কিন্তু এই প্রোটন আকর্ষণ করতে চাচ্ছে, কিন্তু এই যে ইলেকট্রনগুলো আছে ওরা আবার এই ইলেকট্রনগুলোকে মানে নিউক্লিয়াস দ্বারা আকর্ষণ হতে বাধার সৃষ্টি করে। এই যে একটা শক্তি স্তর আরেকটা শক্তি স্তরের ইলেকট্রনকে এই নিউক্লিয়াস কর্তৃক আকর্ষণ করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে, এটাকে বলা হয় আচ্ছাদন প্রভাব। আচ্ছাদন প্রভাব যদি বেশি হয় তাহলে কি হবে? মানে বিকর্ষণটা বেশি হবে, পরমাণুর আকার কি হবে? বড় হবে। পরমাণুর আকার যদি বড় হয় তাহলে কি হবে? আয়নীকরণ শক্তির পরিমাণ কি হবে? কম হবে। যেমন বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরনের আয়নীকরণ শক্তি অপেক্ষা বেশি। কেন? যদিও দেখো, যদিও এখানে একটা কথা লিখে রাখছি, এটা হলো কিছুই না, এটা হলো বেরিলিয়ামের আকারটা কার চেয়ে বড়? বোরনের চেয়ে বড়। বি মানে বোরন। তো এখন বেরিলিয়াম আগে বামে আছে, বোরন পরে আছে। বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এই যে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এটা দ্বিতীয় শক্তি স্তরের। দ্বিতীয় শক্তি স্তরের বাম থেকে ডানে যাচ্ছি, তাহলে এইটার তুলনায় এটার আকার কি কি ছোট হওয়ার কথা, কিন্তু এটার আকারটা কি? একটু বড়। কারণ কি? এই যে এখানে বেরিলিয়ামের আকারটা বড়, এটার আকারটা কি? ছোট। কারণ কি? এখানে টোটাল ইলেকট্রন কটা আছে? এখানে 2টা, এখানে 2টা, তাহলে 4টে ইলেকট্রন 4টা প্রোটন দ্বারা আকর্ষিত হচ্ছে। আর এখানে কটা ইলেকট্রন আছে? 2টা 2টা 4টা আর একটা 5টা। এই 5টা ইলেকট্রনকে 5টা প্রোটন দ্বারা আকর্ষিত হচ্ছে। তাহলে বোরনের আকারটা কি? ছোট। বেরিলিয়ামের আকারটা কি? বড়। তাহলে যার ছোট, কার ছোট? বোরনের আকার ছোট। তাহলে এই বোরনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু ব্যাপারটা উল্টো হচ্ছে। কারণ কি? এই যে দেখো, 2 নম্বর শক্তি স্তরে এস অরবিটালে কি 2s অরবিটাল কি পূর্ণ, কি 2s এ কটা ইলেকট্রন থাকে? সর্বোচ্চ 2টা। তাহলে এটা হলো পূর্ণ অরবিটাল। আর পূর্ণ অরবিটাল আর এই যে কোথায় যেন বলছি অর্ধপূর্ণ অরবিটাল, দুইটাই স্থিতিশীল। পূর্ণ অরবিটালের বেশি স্থিতিশীল, অর্ধপূর্ণ অরবিটাল কম স্থিতিশীল। তাহলে এটা স্থিতিশীল। এই স্থিতিশীল হওয়ার কারণে বেরিলিয়ামের আকার বোরনের চেয়ে বড় হওয়ার সত্ত্বেও বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরন অপেক্ষা
বেশি। কারণ কি, বাইরের শক্তি স্তরে এস অরবিটালে দুইটা ইলেকট্রন আছে, এস অরবিটাল কি পুরোপুরি পূর্ণ। এই কারণে এখান থেকে ইলেকট্রন সরাইতে 1 মোল পরিমাণ ইলেকট্রন সরায়া অসীম দূরত্বে নিয়ে যেতে শক্তি লাগে কত, 899 কিলোজুল পার মোল। আর এখানে কি লাগে 800। সুতরাং কার আয়নীকরণ শক্তি বেশি, বেরিলিয়ামের। যদিও সাধারণ নিয়ম অনুযায়ী কি উল্টো হওয়ার কথা ছিল, বোরনেরটা বেশি হওয়ার কথা ছিল। কারণ জানি বাম থেকে ডানে গেলে আকার কি হয়, ছোট হয়, কিন্তু আকারটা এখানে প্রাধান্য পাচ্ছে না। এই কারণে এই অরবিটালটা স্থিতিশীল। এই স্থিতিশীল অরবিটাল থেকে ইলেকট্রন অপসারণ করতে যথেষ্ট শক্তি বেশি প্রয়োজন হয়। এই জন্য বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরন অপেক্ষা বেশি। অবশ্য ওইভাবে বললে বলা যায়, আসলে আয়নীকরণ শক্তি বলতে আমরা প্রথম আয়নীকরণ শক্তিকেই বুঝি, সে কথাটা আমরা অনেক সময় উজ্জ্বল রেখে চলে যাই। এবার আমরা পড়ব তড়িৎ ঋণাত্মকতা। সমযোজী যৌগ তোমরা জানো, অধাতু অধাতু যখন যৌগ গঠন করে তখন এই যৌগগুলোকে বলা হয় সমযোজী যৌগ। সমযোজী যৌগগুলোর মধ্যে বন্ধন তৈরি হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। অধাতু অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়। আয়নীকরণ আয়নিক বন্ধনে কি হয়, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়। তাহলে এখন সমযোজী বন্ধনে আবদ্ধ যখন বন্ধন হবে একজোড়া ইলেকট্রন দরকার হয়। ওই একজোড়া ইলেকট্রন কেউ একটু কম টানে, কেউ একটু বেশি টানে। যে নিজের দিকে টেনে রাখতে পারে তার তড়িৎ-ঋণাত্মকতা বেশি। তাহলে তড়িৎ-ঋণাত্মকতা কি, সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ কোনো যৌগের অণুর মধ্যে উপস্থিত কোনো মোলের পরমাণুর বন্ধন গঠনকারী ইলেকট্রন জোড়কে নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে ওই মোলের পরমাণুর তড়িৎ-ঋণাত্মকতা বলে। যেমন ধরো হাইড্রোজেন এবং ফ্লোরিন, এখানে আমরা এইভাবে দিলে পারতাম, মনে করি এটা হাইড্রোজেনের ইলেকট্রন। ইলেকট্রন আসলে ইলেকট্রনের মতোই, এই ব্যাস কম না একই রকম। এটা হলো ফ্লোরিনের ইলেকট্রন। এই লক্ষ্য করো ইলেকট্রন জোড়টা কোথায় আছে, হাইড্রোজেন এবং ফ্লোরিনের মাঝখানে আছে নাকি ফ্লোরিনের দিকে ঝুঁকে আছে? ফ্লোরিনের দিকে ঝুঁকে আছে। কারণ কি, তার বাইরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে বলো তো? ফ্লোরিনে ইলেকট্রন থাকে 9টা, তো বাইরের শক্তি স্তরে কয়টা থেকে 7টা। আরেকটা পেলেই কিন্তু তার অষ্টক পূর্ণ হয়ে যায়। এই জন্য ইলেকট্রন দুটো সে টেনে নিজের কাছে রেখে দেয়, একেবারে মাথায় নিয়ে যাবে, ওর কাছে ছিনিয়ে নিবে, এটা পারে না। তার মানে কি, সমযোজী বন্ধন আবদ্ধ ইলেকট্রন জোড়কে, এই যে জোড়াটাকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা বা যোগ্যতাকে তড়িৎ-ঋণাত্মকতা বলে। যে যত বেশি নিজের দিকে টানতে পারবে তার তড়িৎ-ঋণাত্মকতা বেশি। দেখো টানার কারণে ইলেকট্রন জোড়টা এই দিকে চলে গেছে, এটা হয়ে গেছে আংশিক প্লাস, এটা হচ্ছে আংশিক মাইনাস, এটাকে বলা হয় ডেল প্লাস ডেল মাইনাস। এখানে আমি একটু ছবির মতো করে দেখাইছি। এটাকে হাইড্রোজেনের অরবিটাল চিত্র দিছি, এটা ফ্লোরিনের অরবিটাল চিত্র দিছি। আচ্ছা, তাইলে এখন দ্বিতীয় পর্যায়ের মৌলগুলি কি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তাহলে বলো তো বাম থেকে ডানে গেলে কি হয়, পরমাণুর আকার কি হয়, ছোট হইতে থাকে। ছোট হওয়ার কারণে তড়িৎ-ঋণাত্মকতা বাড়তে থাকে। আচ্ছা, আমরা এই জিনিসটা একটু দেখে নিই। নিম্নলিখিত বিষয়ের উপর তড়িৎ-ঋণাত্মকতা নির্ভরশীল। পরমাণুর আকার বৃদ্ধির ফলে তড়িৎ-ঋণাত্মকতা কি হয়, হ্রাস পায়। আবার যদি পরমাণুর আকার ছোট হয় তড়িৎ-ঋণাত্মকতা কি হবে, বৃদ্ধি পাবে। এটা হলো কোন ক্ষেত্রে প্রযোজ্য, গ্রুপের ক্ষেত্রে। গ্রুপ মানে কি, উপর থেকে নিচে। এমন ধরো এই যে লিথিয়াম তড়িৎ-ঋণাত্মকতা 1, সোডিয়াম 0.9, পটাশিয়াম 0.8, রুবিডিয়াম 0.8, প্রায় 0.8, একটু কম আর কি। তড়ি দিয়ে এখানে সংক্ষেপে কি তড়িৎ-ঋণাত্মকতা বুঝাইছি। সিজিয়ামে কত, 0.7। অর্থাৎ লক্ষ্য করো উপর থেকে নিচে নামার ক্ষেত্রে কি মৌলগুলোর কি হচ্ছে, তড়িৎ-ঋণাত্মকতা কমছে। আবার যখন নিচ থেকে উপরের দিকে যাচ্ছি তখন তড়িৎ-ঋণাত্মকতা বাড়ছে। তার কারণ কি, এইটার শক্তিস্তর সংখ্যা, বাইরের শক্তিস্তর সংখ্যা 2, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো 5, এটা 6, এটা 7। এটা আমরা একটু আগে দেখিয়েছি, এই যে এখানে দেখাইছি। তো শক্তিস্তর সংখ্যা বাড়লে আকার বড় হবে, আকার বড় হলে সেখানে এই ইলেকট্রন টানার ক্ষমতা কম হবে। আকার যত বেশি বড়, যে ইলেকট্রন শেয়ার করেছে যার আকার বড়, সেই ইলেকট্রনটা নিজের দিকে বেশি টানতে পারবে না। আচ্ছা, তাহলে এই দিক থেকে এই দিকে গেলে কি আছে, তো রি দিয়ে কি বুঝাইছি, এটা হলো রি ধনা, এটা হলো রি ধয়ের মতো হয়ে গেছে। তড়ি দিয়ে কি বুঝেছি, তড়িৎ-ঋণাত্মকতা কমছে। কারণ কি, শক্তিস্তর বাড়ছে। শক্তিস্তর বাড়ছে মানে আকার বড় হচ্ছে।
এইটা যদি আমরা এইদিকে চিন্তা করি, পর্যায়ে চিন্তা করি, 2 নম্বর পর্যায়ে চিন্তা করি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এটার চেয়ে এটার আকার ছোট, এটার আকার আরো ছোট, এটার আকার আরো ছোট, এটার আকার আরো ছোট, এটার আকার আরো ছোট, এটা আরো ছোট। তার মানে কি ছোট, এই জন্য আমাদের কি ইলেকট্রন টানার ক্ষমতা বেশি। সবচেয়ে ইলেকট্রন টানার ক্ষমতা ফ্লোরিনের, তার চেয়ে একটু কম এটার। অর্থাৎ এদিক থেকে এদিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে, আর এদিক থেকে এদিকে আসলে তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে। কারণ সর্বশেষ শক্তি স্তরের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ছে। কোন দিকে বাড়ছে? বাম থেকে ডানে। সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে তার উপরে এদিক থেকে এদিকে গেলে এটার চেয়ে এটার আকর্ষণ বেশি, এটার চেয়ে এটার আকর্ষণ বেশি ইত্যাদি। এই কারণে তড়িৎ ঋণাত্মকতাটা বেশি। আবার উল্টো করে আসলে দেখা যাচ্ছে কি এই তোমার এই আকর্ষণ শক্তি কমছে। আর উপর থেকে নিচে যখন যায়, আকার ও চার্জ পরিবর্তন তড়িৎ ঋণাত্মকতার মানে আকার ও চার্জ পরিবর্তনে কি হচ্ছে? তড়িৎ ঋণাত্মকতার পরিবর্তন হচ্ছে। এই যে এখানে বললাম সর্বশেষ শক্তি স্তরের উপর নিউক্লিয়াসের উপর আকর্ষণ বাড়ছে। কোন দিকে বাড়ছে? পর্যায়ে। আর এদিকে কি গ্রুপে, এটা কয় নাম্বার গ্রুপ? 17 নম্বর গ্রুপ। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন, এগুলোকে বলা হ্যালোজেন। হ্যালোজেনগুলোর এটার চেয়ে এটার আকার ছোট, এটার চেয়ে এটার আকার বড়, এটার আকার আরো বড়, এটার আকার আরো বড়, মানে বাড়ছে। তা আকার বড় মানে কি? বাইরের শক্তি স্তরটা দূরে আছে, তাহলে তাদের আগত ইলেকট্রন যেটা দ্বারা বন্ধন তৈরি করবে, সেই বন্ধন দ্বারা আরেকটি ইলেকট্রনকে আকর্ষণ করে জোড়া বাঁধার ক্ষমতাটা কমে যাবে। তার মানে কি আকার বাড়ছে, তড়িৎ ঋণাত্মকতা কি হচ্ছে? কমছে। আয়নীকরণ বিভব ও ইলেকট্রন আসক্তি, এই দুইটার উপরও তোমার কিন্তু তড়িৎ ঋণাত্মকতা নির্ভর করে। এ দুটোর কোনো মৌলের উচ্চ হলে আয়নীকরণ বিভব, আগেই পড়াইছি আয়নীকরণ বিভব কি, আর ইলেকট্রন আসক্তিটা আমি একটু পরে বলবো। তাহলে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতার মানও উচ্চ হয়। যেমন 17 নম্বর গ্রুপের মৌলের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। এই গ্রুপটা কি 17 নম্বর গ্রুপ, এই গ্রুপের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। আর সবচেয়ে মজার খবর কি, এটার আকার ছোট বলে এদিক থেকে এদিকে কি তড়িৎ ঋণাত্মকতার মান কমছে। 4, 3, ব্রোমিনে 2.8, 2.5, 2.1। এইবার তড়িৎ ধনাত্মকতা। তড়িৎ ধনাত্মকতা কি? ইলেকট্রন ছাড়ার ক্ষমতা যাদের বেশি, ইলেকট্রন ছাড়ার ক্ষমতা যাদের বেশি তাদেরকে বলা হয় অধিক তড়িৎ ঋণাত্মক। আর যাদের ছাড়ার ক্ষমতা কম, যাদের ইলেকট্রন ছাড়ার ক্ষমতা বেশি তাদের বলা হয় অধিক তড়িৎ ধনাত্মক। যাদের ইলেকট্রন ছাড়ার ক্ষমতা একটু কম তাদের বলা হয় কম তড়িৎ ধনাত্মক। আর ইলেকট্রন ছাড়ার পরে কি হয়? ক্যাটায়নে পরিণত হয়। ক্যাটায়ন মানে ধনাত্মক আয়ন। যেমন Na+, এটা একটা ক্যাটায়ন সোডিয়ামের। ক্যাটায়নে পরিণত হওয়ার প্রবণতাকে তড়িৎ ধনাত্মকতা বলে। এটা বাড়লে তড়িৎ ঋণাত্মকতা কমে। মানে এইটা যেমন ধরো ওই যে আয়রনে জারণ সংখ্যা কত? 0, কোনো ইলেকট্রন ছাড়ে নাই। ইলেকট্রন বিন্যাস কি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, 4s2। আর যখন আমরা Fe2+ করব, 2টা ইলেকট্রন ছেড়ে দিলাম, 4s এর 2টা ছেড়ে দিল, রইল কি 3d6। তার মানে কি 4 নম্বর শক্তি স্তরটা নাই। এই কারণে কি হয়ে গেছে তোমার তড়িৎ ঋণাত্মকতার মান ছিল 1.8, এটা হলো 1.83। এরপরে দেখো এই ডিতে কয়টা ইলেকট্রন থাকে? 10টা। এখানে আছে কয়টা? 6টা। আরেকটা যদি খুলে ফেলি তাহলে কয়টা থাকবে? 5টা থাকবে। তাহলে খুলতে গেলে আরও বেশি শক্তি লাগবে, কারণ আকারটা আরেকটু মানে ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখানে ধনাত্মক চার্জ কত? +3। তাই আয়নীকরণ শক্তি কত? 1.96। এগুলো সব কিছুই কি তড়িৎ ঋণাত্মকতার বিষয়ে আলোচনা করলাম। আরও একটা পয়েন্ট আছে, হাইব্রিডাইজেশন। এই হাইব্রিডাইজেশন, এই যে হাইব্রিডাইজেশন মানে কি? সংকরায়ন। অর্থাৎ একটা অরবিটালের সাথে আরেকটা অরবিটাল মিশ্রিত হয়ে নতুন যে অরবিটাল তৈরি করে এটাকে বলে অরবিটাল হাইব্রিডাইজেশন বা অরবিটালের সংকরায়ন। এখন তোমরা এটা কি CH3CH3, এটা মানে কি? এটার নাম কি? ইথেন। CH2CH2 ইথিন। আর CH3CH ইথাইন, এটার নাম কি? ইথেন। সাধারণ নাম কি? ইথিলিন। আর এটা কি? অ্যাসিটিলিন। আর ইউপেক নাম, এটার নাম ইথেন, এটার নাম কি? ইথিন, এটার নাম হলো ইথিলিন। এইখানে কার্বনের সংকরায়ন হয় কি? sp3। কি সংকরায়ন হয়? sp3। এখন এটা দেখাইতে পারলে একটু ভালো হতো। যেমন ধরো কার্বনে কয়টা ইলেকট্রন থাকে? 6টা। 1s2
2s2 2p2 6টা। তো এখন px 2py 2pz। আচ্ছা, এইখানে দিলাম, এখানে দুইটা দেওয়ার কথা। আসলে কার্বন যখন উত্তেজিত হয়ে যায় তখন এইখান থেকে একটা ইলেকট্রন এইদিকে পাঠায় দেয়। তাহলে এখানে কয়টা হবে? একটা। বলো তো কয়টা অরবিটাল হলো? একটা এস আর কয়টা পি? 3টা পি। এই 4টা জিনিস মিলে কি হবে? একটা নতুন অরবিটাল হবে, সেটা হলো শঙ্কর অরবিটাল। তাহলে এস আছে কয়টা? একটা। পি আছে কয়টা? 3টা। এই জন্য এটার নাম কি? sp3 সংকরণ। sp3 সংকরণে কি বন্ধন তৈরি হয়? একক বন্ধন তৈরি। কি বন্ধন তৈরি হয়? একক বন্ধন। একক বন্ধনগুলো লম্বা একটু বেশি, তার মানে এদের মধ্যে আকর্ষণ কম। আবার যখন sp2 করব তখন একে বলবো কি, তুমি সংকরণে অংশগ্রহণ করতে পারবে না, তুমি এসো না, একে আমরা বাদ দিয়ে দিব, এটা অসংকরিত থাকবে। তখন কি হবে? কয়টা এস? একটা এস আর কয়টা পি? px পি হয় 2টা পি। তখন কি হবে? sp2। তাহলে এখানে এস কত পার্সেন্ট আছে? 33%। sp2 এখানে 2, এখানে 1, 3 ভাগের 1 ভাগ 33। তখন কি হয়? ডাবল বন্ধন। আর এখানে কি? এখানে এস আছে একটা, পি আছে একটা, তখন এও সংকরণ অংশগ্রহণ করবে না, শুধু এইটা আর এটা অংশগ্রহণ করবে, তখন হবে sp সংকরণ। তখন s অরবিটাল আর পি অরবিটালের অনুপাত কত? 50%। এস অনুপাত কত? এস এর রেশিও কত? 50%। এখন এস অরবিটাল হলো মনে করো এরকম ছোট সাইজে, এটা কি অরবিটাল? এস অরবিটাল। আর পি অরবিটাল কিরকম? পি অরবিটাল কিরকম? এরকম px py pz। এটা হলো px, এটা হলো py, এটা হলো pz। তাহলে দেখা যাচ্ছে যে এই অরবিটালের আকারে বড়। তাহলে ছোট অরবিটালের পরিমাণ কোন জায়গায় বেশি আছে? এটার মধ্যে আছে। এই জন্য এই বন্ধনগুলো, এই কার্বন কার্বন কাছে চলে আসে, এই জন্য বন্ধনগুলো কি ছোট হয়ে যায়, সাইজে ছোট হয়ে যায়। তাহলে ছোট জিনিসের পরিমাণ যত বেশি বাড়বে, মানে এস অরবিটালের পরিমাণ পি এর চেয়ে যত বেশি বাড়বে, কি হবে? পরমাণুগুলো কাছে আসবে এবং এস অরবিটালের অনুপাত বেড়ে যাবে বা শতকরা পরিমাণ বেড়ে যাবে, তখন তড়িৎ ঋণাত্মকতা একটু বেশি হবে। কারণ কি? মৌলগুলো কাছাকাছি আসতেছে। তার মানে কি? হাইব্রিডাইজেশন হলো যে sp3 sp2 sp, এদের ক্ষেত্রে sp3 তোমার যুক্ত যৌগের তড়িৎ ঋণাত্মকতা, যৌগ অবস্থিত কার্বনের তড়িৎ ঋণাত্মকতা, আর এই যৌগ অবস্থিত কার্বনের তড়িৎ ঋণাত্মকতা, এই যৌগ অবস্থিত কার্বনের তড়িৎ ঋণাত্মকতা এদিকে বাড়তেছে। তার মানে কি? হাইব্রিডাইজেশনের উপরে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। ওই যে লিখছি আকার, পি এর আকার এস এর চেয়ে বড়, একক বন্ধন দৈর্ঘ্য দ্বিবন্ধন দৈর্ঘ্যের চেয়ে বেশি, ত্রিবন্ধন দৈর্ঘ্যের চেয়েও বেশি। হাইব্রিডাইজেশনে হাইব্রিড অরবিটালে কার্বনের এস চরিত্র বৃদ্ধির সাথে সাথে কার্বন পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে। দেখো এখানে কার্বনের কি বলে চরিত্র 25%, এটার ক্ষেত্রে 33.33%, এটার ক্ষেত্রে কি 50%। তাহলে কি? এই যে বলছি হাইব্রিড অরবিটালে কার্বনের এস চরিত্র বৃদ্ধির সাথে সাথে কার্বন পরমাণু তড়িৎ ঋণাত্মকতা ও বৃদ্ধি পায়। এবার আমরা পড়ব ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি, আসলে আসক্তি শব্দটা নিয়ে আমরা অনেক কিছু জানি। এইটাও একটা আসক্তি, মানে কোনো কিছু পেতে চায়, পাওয়ার যে উদগ্র বাসনা এবং ছিনিয়ে নিয়ে নেয়। তড়িৎ ঋণাত্মকতা আমরা কি বলেছিলাম? যে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনদেরকে নিজের কাছে নিয়ে রেখে দেয়, একেবারে আত্মসাৎ করে ফেলে না। কিন্তু এই ইলেকট্রন আসক্তির বেলায় কি হচ্ছে? একটা মৌল থেকে বন্ধন করার সময় একটা মৌল থেকে আরেকটা মৌল ইলেকট্রন কি করে নিয়ে নেয়। যেমন আমরা যদি বলি যে সোডিয়াম ফ্লোরাইড, এইটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। সোডিয়ামে এখানে কয়টা ইলেকট্রন? সোডিয়াম আয়নে ছিল, সোডিয়ামে ছিল 10টা, 11টা, এখন হয়ে গেছে কয়টা? 10টা। ফ্লোরিনে ছিল কয়টা? 9টা। ফ্লোরাইড আয়নে কয়টা হয়ে গেছে? 10টা হয়ে গেছে। তার মানে সোডিয়ামের একটা ইলেকট্রন ফ্লোরিন নিয়ে নিয়েছে। এই যে নিয়ে নিলে তোমার কিছু শক্তি নির্গত হয়, কি হয়? বেরিয়ে যায়। ইলেকট্রন যখন কোনো পরমাণু বাইরের শক্তির সাথে যুক্ত হয় তখন কি হয়? শক্তি নির্গত হয়। এই নির্গত শক্তিকেই বলা হয় তোমার
ইলেকট্রন আসক্তি। সত্যি কথা বলতে কি একটা ইলেকট্রন যুক্ত হয় না, 1 মোল ইলেকট্রন যুক্ত হয়। কিসের মধ্যে? 1 মোল বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর বাইরের শক্তি স্তরে একটি একটি করে কয় মোল ইলেকট্রন যুক্ত হয়? 1 মোল। তাহলে সংজ্ঞাটা আমরা দেখি, গ্যাসীয় অবস্থায় কোনো মোলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণু প্রত্যেককে একটি করে 1 মোল ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মোল একক ঋণাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, এটা প্রয়োজন হয় না কিন্তু বেরিয়ে যায়, বেরিয়ে গেলে কি হয়? মাইনাস মাইনাস মাইনাস। আর যদি প্রয়োজন হয়, আমরা একটু আগে দেখেছি এই যে আয়নীকরণ শক্তির বেলায় শক্তি তোমাকে দিতে হচ্ছে, দিয়ে ইলেকট্রনটা খুলতে হচ্ছে, এই জন্য এটা হচ্ছে দিতে হলে প্লাস। আর এখানে কি হচ্ছে? এই যে এটার সাথে 1 ইলেকট্রন লেগেছে, 1 মোল ফ্লোরিন আছে, 1 মোল ইলেকট্রন যুক্ত হইল, যুক্ত হইয়া 1 মোল ফ্লোরাইড আয়ন তৈরি করলো। এতে করে কি পরিমাণ শক্তি নির্গত হলো? 328.8 কিলোজুল পার মোল। ক্লোরিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার কত হলো? 348.8 কিলোজুল পার মোল। এখন প্রশ্ন হলো যে কোনটার আকার বড় বলো তো তোমরা? ফ্লোরিন না ক্লোরিন? ক্লোরিনের আকার বড়। ক্লোরিনের আকার যদি বড় হয়ে থাকে তাহলে অবশ্যই এটার বাইরের শক্তিস্তরে ইলেকট্রন যুক্ত করতে তোমার কম শক্তি নির্গত হওয়ার কথা, কিন্তু এটা বিপরীত হচ্ছে। এটা পরীক্ষা আসে, ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কেন? তার উত্তরে আমি বলছি। দেখো, এটা কিন্তু ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস। বাইরের শক্তিস্তরে কয়টা ইলেকট্রন আছে? 7টা। ভিতরে কয়টা আছে? 2টা। এখানে কয়টা ইলেকট্রন থাকে? 17টা। এখানে 2টা, এখানে 8টা, 10টা, আর এখানে হলো 7টা। এই ইলেকট্রনটা এখানে একটা ইলেকট্রন দেখালে ভালো হতো, আর এখানে পেয়ার দিলে ভালো হতো। এই ইলেকট্রনটা আর এই যে ইলেকট্রনটা, এই আরেকটা ইলেকট্রনের দিকে ঘুরছে, এটা যুক্ত হতে চাচ্ছে, এটার দিকে আকর্ষিত হইতে যাচ্ছে, আবার এই দিকে আকর্ষিত হইতে চাচ্ছে, কিন্তু এইটার কিন্তু আকর্ষণ করার ক্ষমতাটা একটু কম। কার? ফ্লোরিনের। কারণ কি? এই যে বাইরের শক্তিস্তর, কয় নাম্বার শক্তিস্তর? 2 নম্বর শক্তিস্তর। 2 নম্বর শক্তিস্তর কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। এটা কয় নম্বর শক্তিস্তর? 3 নম্বর শক্তিস্তর। কয়টা ইলেকট্রন আছে? 7টা। 2 নম্বর শক্তিস্তর বড় না 3 নম্বর শক্তিস্তর বড়? 3 নম্বর শক্তিস্তরটা বড়। এই জন্য 3 নম্বর শক্তিস্তরের ইলেকট্রন ঘনত্ব এটার 2 নম্বর শক্তিস্তরের ইলেকট্রন ঘনত্বের চেয়ে এটার কম, তাহলে এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি। এই জন্য এই ইলেকট্রনটাকে এই 7টা ইলেকট্রন বেশি বিকর্ষণ করবে, আর এটা একটু কম বিকর্ষণ করবে। কম বিকর্ষণ করা মানে কি? আকর্ষণ বেশি করা। তাহলে ইলেকট্রনটা আকর্ষিত হবে তুলনামূলকভাবে কোন জায়গায়? ক্লোরিনে। যত বেশি সহজে ইলেকট্রন যুক্ত হবে তত বেশি শক্তি নির্গত হবে। এই জন্যই ক্লোরিনের আকার ফ্লোরিনের চেয়ে বড় হওয়া সত্ত্বেও ক্লোরিনের কি ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি। এই কথাগুলো এখানে লেখা আছে। কোনো মৌলের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের নিট আকর্ষণ যত বেশি হয়, ওই মৌলের ইলেকট্রন যুক্ত হওয়ার ক্ষেত্রে তত বেশি শক্তি নির্গত হয়। এই কারণে ফ্লোরিন তড়িৎ-ঋণাত্মকতা ক্লোরিনের অপেক্ষা বেশি হওয়া সত্ত্বেও ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি। পরীক্ষায় আসে এরকম একটা প্রশ্ন আসে। আমরা সাধারণত ধরে নেই যে ইলেকট্রন আসক্তি তড়িৎ-ঋণাত্মকতা বেশি মানে ইলেকট্রন আসক্তি বেশি হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। এই যে ইলেকট্রন বিকর্ষণ কোন জায়গায় বেশি? ফ্লোরিনের চেয়ে ফ্লোরিনের বেশি। কার চেয়ে বেশি? ক্লোরিনের। আর ইলেকট্রন আকর্ষণ তাহলে কার বেশি? ক্লোরিনের। কার চেয়ে বেশি? ফ্লোরিনের। তাহলে আকর্ষণটা কোন জায়গায় বড় বেশি হচ্ছে? এই জায়গায়। তাহলে এটার আয়নীকরণ শক্তি বেশি। যদিও ক্লোরিনের আকার ফ্লোরিনের চেয়ে কি বড়। ফ্লোরিনের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন বিকর্ষণ ক্লোরিনের অপেক্ষা বেশি, এই জন্য সহজে লাগতে পারে না, শক্তি কম নির্গত হয়। কোনো মৌলের ইলেকট্রন আসক্তি নিম্নোক্ত বিষয়ের উপর নির্ভরশীল। নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধিতে এটা বৃদ্ধি পায়, পর্যায়ভিত্তিক ধর্ম এটা। তারপরে যোজ্যতা স্তরে মানে বাইরের শক্তি স্তরে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধিতে এটা হ্রাস পায়। এই যে এটার ইলেকট্রন ঘনত্ব এটার চেয়ে বেশি, তাহলে এটার ইলেকট্রন আসক্তি এটার চেয়ে কম। পরমাণুর আকার বৃদ্ধিতে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। আকার বড় হলে অবশ্যই বাইরের একটা ইলেকট্রন টানতে কষ্ট হবে, এই জন্য সহজে টানবে না, ইলেকট্রন আসক্তি কম হয়। যেমন ধরো মৌল লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, লিথিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। দেখো মৌলের ইলেকট্রন আসক্তি কি? এটার কত? -60, -27, -122, -7, -141, -328।
তার মানে কি এখানে একেবারে পর্যায়ভিত্তিকভাবে বাড়ছে কমছে এমন না, উল্টো পাল্টাও আছে, সেগুলোরও কোনো কারণ আছে, কারণ এইটার আর এই দুইটার ক্ষেত্রে অন্যরকম ব্যাপার রয়েছে। তাহলে এদিকে গেলে কমে কমে আবার বাড়ে, আর এদিকে গেলে কি হচ্ছে, বাড়ছে। হ্যাঁ হ্যাঁ প্লাস তো। এখন ফ্লোরিনের কি হচ্ছে, এইটার চেয়ে এটার কম হওয়ার কথা ছিল, কিন্তু একটু বেশি হয়েছে, 348, এগুলো 328। কেন আমি সেটা বলেছি। তাহলে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের পক্ষে বেশি, আবার এটা ব্রোমিনের চেয়েও বেশি, আর তা উল্টা করে লিখলে ফ্লোরিন ইজ লেস দেন ক্লোরিন ইজ গ্রেটার দেন ব্রোমিন ইজ গ্রেটার দেন আয়োডিন। আজকে এখানেই শেষ। ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবে, নিয়ম মতো চলবে, ঠিক মতো পড়াশোনা করবে, নিজের উপর বিশ্বাস রাখবে। আর বিশ্বাস রাখলেই তুমি সৎ কাজ করবে, তোমার যে করণীয় কাজগুলি করবে সৎভাবে চলবে, সবার কথাই শুনবে, নিজের উন্নতি হবে। আর নিজের উন্নতি হওয়া মানেই তুমি নতুন কিছু করতে পারবে, দেশের উন্নতি হবে। ধন্যবাদ।